দুঃখিত, নেট সমস্যার কারণে আসলে ওভাবে মানে আর কি লাইভে আসা সমস্যায় আসলে গ্রামের বাড়িতে নেটের খুবই সমস্যা। তো যেটা বলতেছিলাম যে জমির খতিয়ান বা পর্চা মূলত হচ্ছে যে জমি মালিকানা সংক্রান্ত একটা যাকে বলা হয় সত্ত্ব, মালিকানা সংক্রান্ত বিবরণ। এটা যদি আমরা অনেকে যদি জমির পর্চা বা খতিয়ান কি এটা যদি না জানি, জমি ক্রয় বিক্রয়ের পরে এটা কি করে মানে ভোগান্তির শিকার হয়, অনেক মানুষ হয়রানির শিকার হয়ে থাকে। খতিয়ান শব্দটা মূলত এটা একটা ফার্সি শব্দ। এটার অর্থ হচ্ছে এটার বাংলা অর্থ হচ্ছে হিসাব। এখন কিসের হিসাব? মূলত জমির মালিকানা সংক্রান্ত হিসাব এটা। ঠিক আছে, জমির মালিকানা সংক্রান্ত হিসাবই হচ্ছে কি জমির পর্চা। যেহেতু এটা ফার্সি শব্দ, তার মানে আমাদের এটা বাংলা অর্থ হচ্ছে হিসাব। এখন কিসের হিসাব? আপনি জমির যে মালিকানা আছে এই মালিকানা সংক্রান্ত হিসাবটা হচ্ছে কি জমির পর্চা বা খতিয়ান। এখানে কি কি থাকে? এখানে বিভিন্ন দেখা গেছে আপনার জেলার নাম থাকে, উপজেলার নাম থাকে, ঠিক আছে, খতিয়ান নাম্বার থাকে উপরের সাইডে, ঠিক আছে। এখানে আপনার থাকে জমির পরিমাণ, জমির মালিকের নাম, তার হিস্সা কতটুকু, সে কোন দাগের জমি এবং কি সেটা তার হিসাবে কতটুকু জমি, এগুলো বিভিন্ন বিষয়ে উল্লেখ থাকে। মূলত তার ঠিকানাটা উল্লেখ থাকে, ঠিক আছে। মূলত এটার জন্য যে ভূমিসত্ত্ব বা এইসব উল্লেখপূর্বক যে ভূমিসত্ত্ব বা প্রস্তুত করা হয়েছে বিভিন্ন জরিপের পর, এটাই হচ্ছে কি মূলত কি খতিয়ান বা রেকর্ড অফ রাইটস বা ROR। অনেকে বলে কি ROR পর্চা দেন, ROR পর্চা না, ROR পর্চা মূলত পর্চা সকল পর্চাই কি ROR পর্চা, ঠিক আছে। ROR কোনো এক্সট্রা কোনো পর্চা নাই, ঠিক আছে। এটা হচ্ছে মানুষের আসলে প্রচলিত শব্দ যে ROR পর্চা। এখন ROR পর্চা বললাম যে ROR মানে হচ্ছে রেকর্ড অফ রাইটস বা যেটাকে বলে যে আপনার জমির মালিকানা সত্ত্ব আর কি, ঠিক আছে। জমি মূলত এক কথায় যদি আমরা বলি যে জমির খতিয়ানটা কি, ভূমি জরিপ হওয়ার পরে আমরা জমির মালিকানা প্রমাণের জন্য ভূমি মালিকদের নিকট থেকে বিভিন্ন জরিপের সময় জরিপকারী কর্মকর্তাগণ যারা ছিলেন, তারা ওই জমির মালিকানা সংক্রান্ত দলিল দস্তাবেজের ভিত্তিতে ওই জমির মালিক যে কে আসলে প্রকৃতপক্ষে এগুলার সে বিস্তারিত সে যে খসড়া একটা পাতার ভিতরে লিখে লিপিবদ্ধ করেছিল, ওটা মূলত হচ্ছে কি মাঠ পর্চা বা মাঠ পর্চাই বলে এটাকে, মূলত মাঠ পর্চা, ঠিক আছে। এই মাঠ পর্চা যখন চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছিল তখন এটা কি হয়ে গেছে ROR বা রাইট অফ রেকর্ডস বা আপনার যেটাকে বলে যে জমির খতিয়ান বা পর্চা। এখন আমরা যদি বলি যে পর্চা এবং মাঠ পর্চার মধ্যে পার্থক্য কোনটা, তাহলে পর্চা এবং মাঠ পর্চার মধ্যে পার্থক্য হচ্ছে যখন একটা পৃথক কাগজে আপনার দেখা গেছে খতিয়ানের অনুলিপি তৈরি করা হয়, বা আমরা যদি বলি যে হাতে লেখা একটা কিছু করলেন অথবা কম্পিউটার টাইপ করে করলেন, মূলত হচ্ছে গিয়ে অনুলিপি টাইপের যেটা আর কি, অনুলিপি টাইপের যেটা, এটা হচ্ছে কি মূলত মাঠ পর্চা বা খসড়া খতিয়ান, ঠিক আছে। খসড়া খতিয়ান বা খসড়া খতিয়ান, মাঠ পর্চা বা খসড়া খতিয়ান। আর যেটা নাকি আপনার ডিরেক্ট পর্চা, এটা আপনার মূলত হচ্ছে গিয়ে যে আমাদের কম্পোজ একটা নির্দিষ্ট ফর্ম আছে, ওই যদিও মাঠ পর্চাটাও একটা ফর্মের ভিতরে হয়, কিন্তু রেকর্ড রুম থেকে আপনি স্বাক্ষরিত জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের রেকর্ড রুম থেকে যে স্বাক্ষরিত আপনি খতিয়ানটা পাবেন, সার্টিফাই কপি পাবেন, সেটা মূলত হচ্ছে কি সেটা মূলত আপনি মানে পর্চা হিসেবে আপনি করতে পারেন। আবার মাঠ পর্চা হচ্ছে গিয়ে মানে এই খতিয়ান চূড়ান্তভাবে লিপিবদ্ধ হওয়ার আগে যে জরিপকারী কর্মকর্তাগণ মানুষের যাচাই বাছাইয়ের জন্য যেটা তৈরি করেছিল, ওটার নাম হচ্ছে মাঠ পর্চা, ঠিক আছে। আমাদের বিভিন্ন প্রকার পর্চা রয়েছে, মূলত হচ্ছে গিয়ে দেখা গেছে CS বিভিন্ন জরিপ হয়েছে, আর এইসব জরিপে আমরা দেখা গেছে যে বিভিন্ন প্রকার খতিয়ান তৈরি করছে বা পর্চা তৈরি করছে জরিপকারী কর্মকর্তাগণ জমির মালিকানা সংক্রান্ত বিস্তর বিবরণ সহ যে পর্চা তৈরি করছে। এগুলো বিভিন্ন জরিপে আমরা জরিপের পর আমরা চূড়ান্তভাবে মুদ্রিত কোনো খতিয়ান পেয়ে থাকি। তার মধ্যে ফার্স্ট একটা হচ্ছে গিয়ে CS জরিপ। CS জরিপে বা সিএস জরিপের পরে বা আমাদের ব্রিটিশদের যে জরিপ, ঠিক আছে, এটা হচ্ছে মূলত CS জরিপ। আর CS জরিপের পরে যে আমরা খতিয়ান পাইছিলাম, এটা মূলত হচ্ছে কি CS পর্চা।
সিএস পর্চা মূলত কি ব্রিটিশ ভারত না, মানে ব্রিটিশদের একটা আহ, জরিপ। আমাদের এই বাংলাদেশে বা বাংলাতে সর্বপ্রথম যে জরিপ ব্রিটিশরা করেছিল ওটার নাম কি সিএস জরিপ বা সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে, সিএস জরিপ বলা হয়। এখন সিএস জরিপ হওয়ার পরে আপনার সিএস জরিপটা মূলত হয়েছিল কত সালে? সিএস জরিপটা হয়েছে মূলত যে 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত, খুব সম্ভব 1940 সাল পর্যন্ত আমাদের এই বাংলাতে যে জরিপ হয়েছিল ওটা হচ্ছে সিএস, একটা জরিপ কার্যক্রম চালাইছিল। ওটা মূলত হচ্ছে গিয়া ব্রিটিশরা যে জরিপ চালাইছিল, ওই জরিপের ফলে যে জমির মালিকানা সত্ত্ব বা জমির যে মালিককে এইসব উল্লেখপূর্বক যে জমির কার কতটুকু মালিকানা, কতটুকু সে জমির মালিক, ঠিক আছে, এইসব উল্লেখ করবো যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল ওটা মূলত কি সিএস খতিয়ান। আর এটা মূলত হয়েছে 1888 সাল থেকে খুব সম্ভব 1940 সাল পর্যন্ত আর কি হয়েছিল। এটা প্রকাশ হয়েছে 42-43 এদিকে আর কি। এটা হচ্ছে সিএস জরিপ। সিএস জরিপটাকে মূলত আমাদের ভূমিতে সবচেয়ে মানে আর কি যাকে বলা হয় যে মূল ভিত্তি আর কি, জমির মালিকানার মূল ভিত্তি হচ্ছে কি সিএস জরিপ। সিএস জরিপে যদি আমরা বিভিন্ন মামলা মোকদ্দমা করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে জজ স্যার যারা আছেন, ঠিক আছে, বিচারক যারা আছেন বা বিচারপতি যারা আছেন, তারা এইটা মূলত সিএস জরিপ ছাড়া কি করবে না, আপনার মামলা নিবে না। মামলা নিতে গেলেই মূলত সিএস জরিপটাকে টানে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের জমির মালিকানা নিয়ে যে সর্বপ্রথম যেই জরিপটা হয়েছিল এটাই মূলত হচ্ছে কি সর্বপ্রথম জরিপ যেটাকে বলা হয়। সর্বপ্রথম মানে জমির মালিকানা নিয়ে আমাদের এই বাংলাদেশ না, শুধু এই টোটাল বঙ্গেতে যে জরিপ হয়েছিল এটা মূলত সিএস জরিপ ছিল, ঠিক আছে। যার কারণে সিএস জরিপটাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এখন সিএস জরিপটা হয়েছে 1888 থেকে 1840 সাল পর্যন্ত না, এটা মূলত হয়েছে যে আপনার 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত। আর এই জরিপটা মূলত শুরু হয়েছিল আপনার কক্সবাজারের রামু থেকে। কক্সবাজারের রামু আমরা অনেকে জেনে থাকবো। সিএস জরিপ শুরু হয়েছিল কক্সবাজারের রামু থেকে, এমনকি এটা শেষ হয়েছিল দিনাজপুরে, খুব সম্ভব দিনাজপুরে আর কি। যতটুকু আমরা আর কি জেনেছি যে কক্সবাজার রামু থেকে শুরু হয়ে এটা দিনাজপুরে যা শেষ হয়েছে। আমরা যদি বলি যে আদালতের বিভিন্ন মামলা মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে সিএস জরিপটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত ব্রিটিশ সরকার পরিচালনা করেছিল। এটাই মূলত আমাদের বাংলাদেশের বা বঙ্গের প্রথম, ঠিক আছে, জরিপ এবং কি খতিয়ান। এখন সিএস জরিপের ফলে যে মালিকানা সংক্রান্ত সত্য প্রস্তুত করা হয়েছিল ওটা মূলত সিএস খতিয়ান। সিএস খতিয়ান মূলত আপনি কোথায় পাবেন? এখন আমাদের জমির মালিকানা আছে, জমির মালিক আমি এই দাগের বর্তমান, যেহেতু আমরা যখন এখন এই পরিস্থিতিতে যদি বলি যে আমি কোন জমির মালিক, এই জমির মালিকানার কথা যদি আমরা একটু লক্ষ্য করি, যে আমরা মূলত বিআরএস পর্চা বের করে নিয়ে এসে বলি যে এই জমির মালিক তো আমি বা আমার বাবা বা আমার দাদা। মূলত আপনি এই পর্যন্ত আসতে গেলে আপনাকে বেশ কয়েকটা জরিপ অতিক্রম করে আপনার নাম এসেছে। এই জন্য আপনাকে সিএস থেকে নিয়ে বর্তমান যে আছে বিএস বা বাংলাদেশ সার্ভে বা বিআরএস বা এটা এই সার্ভে পর্যন্ত, মানে যেটাকে আমরা বলি বিআরএস খতিয়ান পর্যন্ত আপনাকে একদম সিএস থেকে নিয়ে বিআরএস পর্যন্ত আপনার কি মানে আপনার কাছে জমির মালিকানার জন্য সংরক্ষণ থাকাটা হচ্ছে কি জরুরি। আপনি সিএস থেকে বিআরএস পর্যন্ত জমির মালিকানা সংক্রান্ত বা মালিকানা সত্ত্ব বা পর্চা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ভবিষ্যতে কি হইতে পারেন, হয়রানির শিকার হইতে পারেন। এই জন্য আপনার জরুরি হচ্ছে এই খতিয়ানগুলো আপনার কাছে বা এই পর্চাগুলো আপনার কাছে কি করা, সংরক্ষণ করা। এখন সিএস জরিপের পর্চা তাহলে এই 1888 সাল থেকে শুরু হয়েছে 1940 সাল পর্যন্ত শেষ হইলো। এই সিএস জরিপের পর্চা আপনি কোথায় পাবেন? এটা আসলে মুশকিল। সাধারণ মানুষ এটা যারা না বুঝে, ঠিক আছে, অনেক পাজি লোক যারা আছে, দুষ্ট লোক যারা আছে, তারা কি করে এই পর্চা উঠাই দিবে, এই করবে সেই করবে, এগুলো বলে বিভিন্নভাবে আপনাকে হয়রানি স্বীকার করতে পারে এবং কি আপনার কাছ থেকে অর্থ লুটে নিতে পারে, ঠিক আছে। তাই মূলত হচ্ছে যে আপনাকে আমি একটু বলতেছি যে আপনার যদি সিএস খতিয়ানের প্রয়োজন হয়, এক্ষেত্রে মূলত আপনাকে একটু যদি গ্রামের যারা জমি সম্পর্কে বুঝে তাদের কাছে পরামর্শ করে ওই দাগের ওটার আরোয়ার দাগ কত বা আরোয়ার খতিয়ান কত এটাও নিয়ে, ঠিক আছে, আপনি সোজাসুজি
জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম শাখাতে আপনি চলে আসবেন। এখানে এখন পর্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা যুগান্তকারী পরিবর্তন ঘটছে, যে আপনার পর্চার যদি প্রয়োজন হয় আপনি কি করবেন, অনলাইনে আবেদন করবেন, একটা নির্দিষ্ট পরিমাণ ফি কাটবে, ঠিক আছে, এটা আপনি বিকাশের মাধ্যমে দিতে পারেন। এটা নিয়ে একটা লাইভ ক্লাস করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে, যে খতিয়ান কিভাবে আমরা পাইতে পারি, খতিয়ান কিভাবে ঘরে বসে পাইতে পারি, ঠিক আছে, এটা নিয়ে আমি একটা লাইভ করব আগামী যেদিনকে লাইভ করবো এর আগে আমি অবশ্যই মানে পোস্ট করব। তো আপনার কাজ হচ্ছে যে আপনি এই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার নিয়ে সোজাসুজি চলে যাবেন কোথায়, রেকর্ড রুম শাখাতে। রেকর্ড রুম শাখাতে গিয়ে ওখানে একটা কেউ না কেউ আছে যারা নাকি অনলাইনে আবেদন করে দেয়। প্রত্যেক জেলা প্রশাসকের মহোদয়ের কার্যালয়ে এই করা আছে, যে একটা ছেলেকে রাখা আছে মূলত, যে আপনি কি করবে, আপনার আবেদন করে দিবে, ঠিক আছে। অথবা আপনি তাও যদি না পারেন নিজে গুগলে সার্চ দিবেন যে অনলাইনে কিভাবে জমির খতিয়ান বা পর্চার জন্য আবেদন করা যায়। এটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য 2-1 দিন হয়তো বা একটু সময় দিলেন ভিডিওতে, ঠিক আছে। আর আমি সামনে একটা ক্লাস নিব যে আপনি কিভাবে খতিয়ান সংগ্রহ করবেন অনলাইন থেকে, ঠিক আছে। বাংলাদেশের আসলে ডিজিটালাইজেশন সিস্টেমটা আল্লাহর মতে ভালোই এখন পরিবর্তন ঘটছে। মানুষ ইচ্ছা করলে ঘরে বসে কি করতে পারতেছে, খতিয়ান সংগ্রহ করতে পারতেছে। তো কিছুদিন আগে আমার কাছে আমার এক ছোট ভাই আর কি গিয়েছিল যে জমির পর্চা সে কিভাবে উঠাবে। অনেকগুলো পর্চা সে উঠাইছে, পরিচিত মানুষ, ঠিক আছে, প্রেসের মানুষ, মানে সাংবাদিক মানুষ বলতে গেলে, ঠিক আছে। সে কিভাবে জমির পর্চা পাবে, তো দেখলাম যে সে নিজের আবেদনটা নিজেই করলো। আসলে এটা আসলে যদিও আমি করে দিতে পারতাম, কিন্তু ও নিজের আবেদনটা নিজে করছে, নিজেই খতিয়ানগুলো সংগ্রহ করলো। মানে এগুলো হচ্ছে কি ভালো লাগে যখন নাকি দেখি যে নিজের কাছের মানুষগুলো এগুলো সম্পর্কে জানে, ঠিক আছে, বুঝে, সে ইচ্ছা করলে আরো 10-12 জনকে বুঝাইতে পারবে, ঠিক আছে, বা 50 জনকে 100 জনকে বুঝাইতে পারবে। সে এটা নিয়ে ইজিলি কি করতে পারে, মানুষের মাঝে কিন্তু হয়তো জানাইছে যে এটা খুবই সহজ ওয়ে। আসলে আল্লাহর মতে মানে মানুষ এখন অনেক আধুনিক এবং কি মানুষ অনেক কিছু জানে, ঠিক আছে। তো তার ওই ধারাবাহিকতায় মানুষ ইচ্ছা করলেই কি করতে পারে, জানতে পারে। আর যদি কোনো কিছু না জানা যায় তাহলে তো গুগল ইচ্ছা করলে জানা যায়, গুগলে সার্চ দিলেই অনেক ভিডিও চলে আসে, অনেক ব্লগ চলে আসে যে আপনি কিভাবে খতিয়ান পাইতে পারেন। তো ইনশাল্লাহ আমিও একটা ক্লাস নিব, আপনারা ইনশাল্লাহ যদি সাথে থাকেন ইনশাল্লাহ ক্লাস নিব। তো খতিয়ানের ক্ষেত্রে সিএস খতিয়ানটা আপনি রেকর্ড রুম থেকে সংগ্রহ করলেন। এখন এস এ খতিয়ানটা হচ্ছে গিয়া কোনটা, সিএস খতিয়ানটা তো হচ্ছে কি 1940 সাল পর্যন্ত হলো। এস এ খতিয়ান হচ্ছে গিয়া যখন নাকি আপনার ব্রিটিশরা আমাদের বাংলাদেশ থেকে চলে গেল বা বাংলা থেকে চলে গেল, ব্রিটিশরা পলায়ন করলো, তখন তারপরে বাংলাদেশ পাকিস্তান সরকার একটা চিন্তা করলো যে আমরা তো ব্রিটিশদের তো তাড়াই দিছি, এখন আমরা কি করবো, আমাদের জমির মালিকানা সংক্রান্ত একটা নিজেরা একটা করবো, আমাদের ব্রিটিশদের যে জরিপ রেখে গেছে ওই জরিপ না রেখে আমরা একটা নিজেরা জরিপ করব। এটাকে বলা হয় এস এ জরিপ বা স্টেট অ্যাকুইজিশন, ঠিক আছে। পাকিস্তান আমলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 4th অধ্যায়ের 17 থেকে আপনার 31 ধারাতে মূলত 1956 থেকে 1960 সালের দিকে যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল ওটা মূলত হচ্ছে গিয়ে স্টেট অ্যাকুইজিশন বা এস এ খতিয়ান। এস এ খতিয়ানটার একটা বিষয় হচ্ছে যে যদিও সিএস খতিয়ানকে মানে কি ভিত্তি হিসেবে ধরা হয়, আর এস এ খতিয়ানটা মূলত হচ্ছে কি এটা আসলে মাঠ পর্যায়ে না যায়, মানে মূলত একটা সরকারি আমিনের মাধ্যমে স্থানীয়ভাবে করা হয়েছিল, যার কারণে এখানে ভুল ভ্রান্তিটা বেশি। অনেকে আছে যে এস এর মালিকানা দিয়ে এখানে যারা দুষ্ট লোক ছিল তারা অনেকে কি করছে, এস এ খতিয়ানের ভিতরে নিজের নাম লেখা বা নিজের আত্মীয় স্বজন সবার নাম লেখা ওই জমির মালিকানা নিয়ে সে কোর্টে মামলা করে দিয়েছে, আপনাকে হয়রানি করতেছে। যিনি নাকি সিএস এর মালিক এর কোনো ভ্যালু নাই, এস এর মালিকানা লয়ে সে দৌড়াদৌড়ি করতেছে এবং কি সে আপনাকে হয়রানি করতেছে, ঠিক আছে, এরকম হয়ে থাকে। এখন এস এ খতিয়ানটা মূলত টেবিলে বসে হয়েছে, ঘরে বসে হয়েছে, যার কারণে এটাকে টেবিল জরিপও বলা হয়, অনেকে এটাকে টেবিল জরিপ বলে। এখন টেবিল জরিপ কেন বলা হয়েছে, টেবিল জরিপটা হচ্ছে আপনার যে তারা ঘরে বসছে যে অমুকের ওই দাগে কে জমি খতিয়ানে মালিকানা আছে বা এই জমিটা কার মালিকানা আছে, ঠিক আছে, এগুলো নিয়ে তারা একটা জরিপ কর্মকর্তা বা আমিন যারা ছিল, সরকারি আমিন, এর একটা তৈরি করে দিছিল। এটা মূলত হাতের খসড়া ছিল, ঠিক আছে। আমরা যদি আমরা একটু দেখি, এখন ডিজিটাল পরিস্থিতিতে বা ডিজিটাল পর্যায়ে যায় মানুষ কম্পিউটার টাইপ করে এটাকে রেকর্ড রুমে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু এর আগে যদি আমরা বইগুলো দেখি ওগুলো তো হাতের লেখাই থাকে, বেশিরভাগই হাতের লেখা, নষ্ট হয়ে গেছে, অনেক খতিয়ান নষ্ট হয়ে গেছে। এই নষ্ট খতিয়ানগুলো আসলে মূলত হয় কি যে আপনি চাইলেও কি করতে পারেন, রেকর্ড রুমে জাহেরা দেখছে যে খুঁজতে খুঁজতে আপনি দালালদের বা দুষ্ট লোকের চক্রে পইরা, ঠিক আছে, এটা তো অনেক টাকা খোয়াইছে, এরকম অনেক প্রমাণ আমাদের কাছে আছে বা আমাদের কাছে জানা আছে, ঠিক আছে, দুষ্ট লোকদের পাল্লায় পড়ে। কিন্তু সে যদি সরাসরি
রেকর্ড রুমে যায় এবং কি আমাদের যারা নাকি রেকর্ড রুমের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের যে সহযোগিতা নেই সে সহজে পাইতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে। এখন আপনি মূলত যে কোনো পর্চা সংগ্রহ করতে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে যাবেন। রেকর্ড রুমে গেলে সুবিধা হচ্ছে কোনটা, যে আপনি স্পেসিফিক তথ্যটা, আপনি সঠিক তথ্যটা পাবেন। এখানে কেউ আপনাকে হয়রানি করার সুযোগ নাই। আর এখন ডিজিটালাইজেশন সিস্টেম, এখানে তো আরো হয়রানি করার কোনো সুযোগ নাই। ঠিক আছে। একটু সময় নেই, হয়তো বা 2-1 দিন, 2-4-5 দিন সময় নেই। ঠিক আছে। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কি আইন অনুযায়ী যতটুকু সময়ের প্রয়োজন আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে। এখন ব্রিটিশ আমলে তো মূলত জমিদারি প্রথা ছিল। এই জমিদারি প্রথা উচ্ছেদ করার পর জমিদারদের নিকট থেকে জমির মালিকানা কারা কিভাবে পাইছে এগুলো নিয়েই মূলত কি হয়, এসএজেরি বা স্টেট অ্যাকুইজিশন বা খতিয়ান বা এসএ খতিয়ান তৈরি করা হয়। আরেকটা হচ্ছে আপনার মূলত বিআরএস আরএস জরিপ। আরএস জরিপের কথা যদি খেয়াল করি, এসএ জরিপের পরবর্তীতে আমরা দেখা গেছে যে কিছু ভুল হয়েছে। এই ভুলগুলো শুধরানোর জন্য একটা দেখা গেছে যে জরিপ করা হয়েছিল। এটাকে বলা হয় যে আরএস জরিপ বা রিভিশনাল সার্ভে। রিভিশন দিছে কিছু ত্রুটি যেগুলো মানে কি চোখে পড়ছে বা মানুষ কমপ্লেইন করছে বা মানুষ জানাইছে যে এগুলো ভুল হয়েছে, এগুলো অনেক সময় সংশোধন হয়েছে। এই সংশোধনের জন্য দেখা গেছে অনেক জায়গাতে কি হয়েছে যে আপনার রিভিশনাল সার্ভে হয়েছে। সব জায়গাতে রিভিশনাল সার্ভে হয়েছে এরকম আসলে বলা মুশকিল, যে অধিকাংশ জায়গাতে কি হয়েছে রিভিশনাল সার্ভে হয়েছে এবং কি পরে চূড়ান্তভাবে খতিয়ান প্রস্তুত করা হয়েছে। তার পরিবর্তিতে আপনার 1980 সালে, এটা মূলত হলো 62 পর্যন্ত, 1980 সালের দিকে আপনার একটা জরিপ হলো 1979 থেকে 82 এটা প্রকাশ হলো। সেটা হচ্ছে বিএস জরিপ বা বাংলাদেশ সার্ভে। মানে বাংলাদেশ সরকার যখন নাকি আপনার পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করলাম, ঠিক আছে, তখন বাংলাদেশ সরকার ভাবলো যেহেতু পাকিস্তান থেকে আমাদের কি হলো আলাদা একটা সার্বভৌমত্ব তৈরি হইলো, এই সার্বভৌমত্বের উপরে আমরা একটা জরিপ কার্যক্রম চালাবো এবং কি এখানে জমির মালিকানা, কে কোন জমির মালিকানা, এগুলো নিয়ে আমরা কি করব একটু জানবো। ঠিক আছে। এবং কি আমরা কার জমি কতটুকু মালিকানা রয়েছে এগুলো নিয়ে আমরা একটা জরিপ কার্যক্রম চালাবো। এটাই মূলত হচ্ছে বিএস জরিপ বা বাংলাদেশ সার্ভে। এটাকে অনেক সময় অনেকে বলে বিআরএস জরিপ, বিআরএস খতিয়ান। ঠিক আছে। মূলত বিএস মানে বাংলাদেশ সার্ভে, আর বিএস সার্ভের ফলে যে খতিয়ানটা তৈরি হয়েছিল এটা হচ্ছে বিআরএস। ঠিক আছে। আর অনেক জায়গা আছে যে দিয়ারা জরিপটা মূলত হচ্ছে ওই যে গত ক্লাসে বলেছিলাম যে নদী ভাঙার ফলে অনেক সময় কি হয়, জমি নদীর গর্ভে চলে যায়, ওটাকে বলে শিকস্তি। আবার দেখা গেছে যে চর জায়গা উঠছে, ওটা হচ্ছে পয়স্তি। এগুলা সংক্রান্ত রেকর্ড হালনাগাদকরণের জন্য এগুলা একটা জরিপ করা হয়, এটাকে বলে দিয়ারা জরিপ। আবার আছে পিটি জরিপ বা পিএস জরিপ, যেটা আর কি কোন ক্ষুদ্র ক্ষুদ্র বা বাদ পড়ে যাওয়া ভূমিতে জরিপ কার্যক্রম চালানো হয়, এটা হচ্ছে পিটি জরিপ। ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে মূলত হচ্ছে খতিয়ানের যে বিষয়টা, যে খতিয়ান মূলত কি খতিয়ান মূলত আপনি পাবেন কোথায়, জমির খতিয়ান বিভিন্ন জায়গাতে দেখা যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি আপনার মনে করেন যে আপনার ইউনিয়নের যে ভূমি অফিসগুলো আছে এখানে আপনি দেখতে পারবেন যে জমির খতিয়ান। এখন আপনি গেলে যে আপনাকে জমির খতিয়ান দেখায় দেবে, বিষয়টা এরকম না। ঠিক আছে। এখানে হচ্ছে গিয়া মূল ফেক্ট যে আপনি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যেমন আমার একটা জমির এই খতিয়ানে এত নং খতিয়ানে এই জমির মালিকানা কার, এখন আপনি কোথায় যায় জানতে পারবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার গুগলে আপনি সার্চ দিবেন, দেখবেন এখান থেকে সুন্দর করে আপনাকে এটার মালিকানা দেখাচ্ছে, টাকা ছাড়াই দেখাচ্ছে। ঠিক আছে। কিভাবে দেখায় এটা নিয়ে তো লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ, তখন আপনাদেরকে শেখাবো এটা। আর এখন আপনাকে যদি বলি যে আপনার যে ইউনিয়ন ভূমি অফিসগুলো আছে ওখানে যাবেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আছেন যিনি, ঠিক আছে, একজন আছে ভূমি সহকারী কর্মকর্তা, আরেকজন আছে উপসহকারী কর্মকর্তা, আর ওখানে যারা নাকি তাদের সহকারী হিসেবে কাজ করেন তাদের সাথে যদি আপনি একটু ভালো আচরণ করেন যে ভাই আমার আসলে জমির মালিকানাটা তো আমার একটু জানা দরকার, একটু যদি আমাকে একটু হেল্প করতেন। ঠিক আছে। আর অনেকে আছে যে ক্ষমতার দাপট দেখায় বলে যে এটা দেখাইতে বাধ্য, আসলে তা না। আপনার জমির মালিকানা ভূমি অফিসের, ইউনিয়ন ভূমি অফিসের লোকেরা আপনাকে দেখাইতে বাধ্য না। ঠিক আছে। আপনি বরং তার সাথে যদি সৌজন্যমূলক আচরণ করেন, ঠিক আছে, যে ভাই একটু আমার আসলে মালিকানাটা দেখে দিলে ভালো হয়, আমি আসলে তাইলে মনে করেন যে পর্চাটা উঠাইতে পারতাম। ঠিক আছে। দেখবেন সে এমনিতেই দেখাই দিছে। মানুষ এখন অনেক সভ্য, মানুষ আগের মতো মূর্খ নাই, আর মানুষ আগের মতো তো মানে দুষ্ট নাই।
ঠিক আছে, এখন মানুষ অনেক ডিজিটাল হয়ে গেছে, যার কারণে আপনি যাবেন, একটু ভালো ব্যবহার করবেন, আপনাকে জমির মালিকানা আসে দেখা গেছে যে বিআরএস পর্চা বই বের করে যে ভাই আপনার এই যে খতিয়ানে এই মালিকানা রয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি যায় বলেন ক্ষমতার দাপট দেখায় যে এই খতিয়ানটা আমাকে দেন, ঠিক আছে, এই 20টা টাকা নেন, ঠিক আছে, এটা আসলে অযৌক্তিক। আপনার এটা সে দেখাইতে বাধ্য না, আপনাকে কেন দেখাবে সে, ঠিক আছে, এটা তো আসলে আপনাকে দেখানোর জন্য না, ঠিক আছে। অতএব আপনারা যারা নাকি ইউনিয়ন পর্যায় থেকে দেখতে চান তারা যায় ইউনিয়ন ভূমি অফিসগুলোতে গিয়ে, ঠিক আছে, নায়েব সাহেব এবং কি তার যে সহকারীগণ আছেন তাদের সাথে, বা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা বা সহকারী কর্মকর্তা যারা আছেন, এক কথায় যে ওনাদের সাথে আপনি একটু ভালো আচরণ করবেন, তারা আপনাকে অনেক হেল্প করবে ইনশাল্লাহ, ঠিক আছে। এখন মানুষ অনেক ভালো, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি আপনি এই পর্চাটা আপনি দেখতে পাবেন উপজেলা ভূমি অফিসে। উপজেলা ভূমি অফিসে গিয়েও যদি আপনি যদি বলেন যে ভাই যারা সহকারী আছে বা এসএলএন স্যার যারা আছেন তাদের সাথে যে স্যার আমার তো আসলে এটার সম্পর্কে জানা একটু দরকার স্যার, আমি তো এটা পাইতেছি না স্যার, আমাকে যদি একটু হেল্প করতেন, হয়তো বা দেখা গেছে যে সহকারীদের বলে দিলে একটু দেখায় দেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আপনাকে দেখাইতে কেউই বাধ্য না, ঠিক আছে। আপনার পর্চা আপনি সংগ্রহ করবেন, সেটা রেকর্ড রুম থেকে সংগ্রহ করবেন, এমনকি সরকারি ফি দিয়ে সংগ্রহ করবেন, এটাই মূলত হচ্ছে মূল নিয়ম। কারণ আপনি যদি ভাবেন যে ক্ষমতার দাপট দেখাবেন কিংবা মানুষকে একটু হরিহাট করে বুঝাইলেন, ঠিক আছে, বিষয়টা আসলে ওরকম না, যুক্তিযুক্ত না, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এই জরিপের কাগজ আমি আগেই বলছি যে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম শাখাতে সংরক্ষণ করা হয়েছে, ওখান থেকে একদম সিল স্বাক্ষরিত আপনি কপি পাইতে পারেন সরকারি ফি প্রদান পূর্বক, ঠিক আছে, আপনার খতিয়ান সম্পর্কে। এখন মূলত হচ্ছে যে আপনি জমির খতিয়ান নিয়ে অনেক কথাই আছে, এর ভিতরে একটা হচ্ছে জমির খতিয়ানের কথা যদি বলি, একটা হচ্ছে কি সার্ভে খতিয়ান, আরেকটা হচ্ছে কি আপনার আরেকটা কি বলা হয় যে আপনার নামজারি খতিয়ান। সার্ভে খতিয়ান তো এই যে আমরা যেটা বললাম যে সিএস খতিয়ান, আরওআর খতিয়ান, বিএস খতিয়ান, ঠিক আছে, পিটি জরিপ, ডিআর জরিপ, এগুলোর মাধ্যমে যেগুলো মানে মূলত হয়েছে, এগুলোর বাহিরেও আমাদের একটা আছে যে সিএস জরিপের মাধ্যমে যেটা হচ্ছে ওটা সিএস খতিয়ান, আরওআর জরিপের মাধ্যমে এস জরিপের মাধ্যমে যেটা হচ্ছে ওটা আরওআর খতিয়ান, আর বিএস জরিপের মাধ্যমে যেটা হয়েছে এটা হচ্ছে বিআরএস খতিয়ান। এখন এছাড়াও আরেকটা খতিয়ান আছে, সেটা হচ্ছে যে আপনার নামজারি খতিয়ান। এখন নামজারি খতিয়ানটা কি? নামজারি খতিয়ানের কথা যদি আমরা একটু লক্ষ্য করি, যে আপনি বর্তমানের কথা যদি বলি, যে বিআরএস খতিয়ান থেকে মূলত এখন জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখন আর আরওআর বা সিএস বা পূর্বের যেগুলো রেকর্ড ছিল ব্রিটিশ আমলের বা পাকিস্তান পিরিয়ডের, ওগুলো রেকর্ড দিয়ে জমি ক্রয় বিক্রয় এখন হয় না, এখন হয় বিএস খতিয়ান। মানে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আর আমরা স্বাধীন দেশের লোক, স্বাধীন আমাদের জরিপের মাধ্যমে যেই খতিয়ান প্রস্তুত করা হয়েছে, এটার মাধ্যমে মূলত আমাদের কি জমি ক্রয় বিক্রয় করা উচিত। এখন অনেক দুষ্ট লোক কি করছে যে তারা তাদের জমির মালিকানা বিআরএস আইসা ঠিক নাই, তারা এসেতে ভুলভ্রান্তি করে ঠিক করে রাখছিল, তারা এসে খতিয়ান উল্লেখ করে জমি আপনার কাছে বিক্রি করে চলে গেছে, ঠিক আছে। এখন তো আপনি মহা বিপদে আছেন, কারণ এসেতে দেখছেন আপনার নাম আছে বিআরএস আইসা আপনার নাম সমস্যা বা ভুল বা অংশ ঠিক নাই, ঠিক আছে। এখন আপনি জমি কেমনে খারিজ করবেন, ঠিক আছে। খারিজ না করলে তো আপনার নামে নামজারি খতিয়ান হবে না, খারিজ খতিয়ান হবে না। আর খারিজ খতিয়ান যতক্ষণ পর্যন্ত আপনার নামে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জমির মালিকই না সঠিক, ঠিক আছে। জমি আছেন, কিনছেন, কিন্তু আপনার কাছে জমির খতিয়ান নাই, আপনার নামে খতিয়ান নাই, আপনার নামে পর্চা নাই, নিজ নামে পর্চা নাই, মানে নামজারি খতিয়ান করতে পারছেন না, তার মানে জমির মালিক আপনি না, ঠিক আছে। জমির টাকা দিচ্ছেন যাকে, সে আপনাকে দলিল করে দিছে, এখন সে ওই জমির দলিল দিয়ে যে আপনি খারিজ করে ফেলতে পারবেন, বিষয়টা এরকম না। আপনাকে আগে খারিজ করতে হলে আপনাকে মালিকানার পূর্ণাঙ্গ প্রমাণ দিতে হবে। আর যদি পূর্ণাঙ্গ প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন না, আপনি মানে ওই জমির মালিকানা নিয়ে আপনি দাবি করতে পারবেন না। অনেক মানুষ আছে জমি ক্রয় করেন, জমি ক্রয় করছেন আজ থেকে 20 বছর আগে, এই জমিটা নিয়ে দলিল নিয়ে আপনি বসে আছেন, কিন্তু নামজারি করেন নাই, ঠিক আছে। বিআরএস জরিপ হয়ে গেছে, এখন তো আর কোনো জরিপ নাই, এখন আপনার নামে তো আলাদা খতিয়ানের প্রয়োজন, তার মানে কি নামজারি খতিয়ান। সরকার তো বলেই দিছে আপনাকে নামজারি করতে হবে জমি ক্রয় করার পরে। আর জমি ক্রয় করার পরে যদি আপনি নামজারি না করেন তাহলে দায়টা আপনার নিজের, ঠিক আছে। এখানে সরকার দায় নেবে না। সরকার, আপনি যদি যান ভূমি অফিসে, আপনি যা দেখবেন যে দুষ্ট লোকেরা কি করে এক জমি 4 বার 5 বার বিক্রি করে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার আর আমার গাফলতির কারণে। জমি কিনছেন, জমি কিনে সাথে সাথে আপনি কি করবেন, নামজারি করবেন। এখন যদি বলেন যে নামজারি করতে গেলে একটা সময়ের বিষয় আছে, সময় তো দিতেই হবে আপনাকে।
এখন আপনি কোর্টে দৌড় পারবেন, ওই কোর্টে যুগের পর যুগ দৌড় পারা ভালো হবে, নাকি নামজারি খতিয়ান আনার জন্য 10-15 দিন আপনাকে দৌড় পারলে, বা এখন তো ডিজিটালাইজেশন সিস্টেম, ঠিক আছে, 21 দিনের ভিতরে নামজারি হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঘরে বসে নামজারি করতে পারতেছেন, ঠিক আছে, এটার জন্য একটু কষ্ট করতেই হবে। জমির মালিক হতে গেলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে, ঠিক আছে। এখানে মানে বিন্দুমাত্র সুযোগ নাই যে আপনি ইচ্ছা করবেন আর আপনি বসে থাকবেন জমির দলিল নিয়ে, আপনি জমির মালিক আপনি, ঠিক আছে, না, আসলে এটা সুযোগ নাই। আমি আমি যখন নাকি যে কার্যে পূর্ববর্তী একটা কর্মস্থলে ছিলাম, আমি ওই পূর্ববর্তী কর্মস্থলে দেখলাম এক জমি 3 বার বিক্রি হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে বিক্রি হইলো। এখন ধরেন সলিমুদ্দি সাহেব আপনার কাছে জমি বিক্রি করলো 1992 সালে, সে বিআরএস রেকর্ডীয় মালিক। 92 সালে বিক্রি করছে, আপনি 92 খারিজ করেন নাই, মানে আপনার নামে জমিটা উল্লেখ ওই সলিমুদ্দির কাছ থেকে কাইটা নিয়ে আসা আপনার নিজ নামে খতিয়ান খুলেন নাই। এখন আপনাকে আগে বুঝতে হবে নামজারি জিনিসটা কি। নামজারি জিনিসটা হচ্ছে যার কাছ থেকে আপনি জমি কিনলেন তার কাছ থেকে কাইটা নিয়ে আসা আপনার নিজ নামে পর্চা করা বা খতিয়ান খোলার নামই হচ্ছে কি মূলত নামজারি, আলাদাভাবে মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত করা। এখন আপনি জমি কিনছেন, দলিল আছে আপনার কাছে, সে জমি কি করলো 92 আমি আর কি বাস্তব একটা ঘটনা বলতেছি, সেটা হচ্ছে সে 92 জমি কিনলো একজনের কাছ থেকে। ওই ভদ্রলোক আবার 94 যায় ওই জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিল। দেখলো যে হ্যাঁ খতিয়ান খুলে নাই, দুষ্ট লোক তো জমি সম্পর্কে বুঝে, 94 আরেক জায়গায় জমি বিক্রি করেছে। এখন যিনি নাকি 94 বিক্রি করছে ওই লোকে আবার খারিজ করে ফেলছে। যিনি নাকি 92 বিক্রি করলো কিনলো ওই লোক খারিজ করে না, ওই লোক খারিজ করতে আসছে 2023 সালে। আয়সা দেখে তো যে তার নামে জমি খারিজ হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে যে এই জমি তো খারিজ করে নিয়ে গেছে আরেকজনে। তারপর ওই লোকের সাথে যোগাযোগ করে দেখলো যে না, জমিটা আরেক জায়গায় বিক্রি করছে, ঠিক আছে, ওই লোকে নামজারি করে নিয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনার কাছে কোর্টে দৌড়ানি। ওই যে আপনি ভূমি অফিসে সময় দেন নাই, ভূমি অফিসে যান নাই, যে দু একদিন টাকা খরচ হবো, একটা সরকার ফি দিউন লাগবো, নামজারি করে লাগবো, দলিল করছি, আবার সরকারের কেন লেগে ফি দিমু, এইরকম ঘাইরেমি। আর মানুষের এই অবুঝের কারণে কি করে, মানুষ কি করতে পারে না, মানে পরবর্তীতে বিরাট ভোগান্তির সৃষ্টি হয়। সে কি করলো, পরে কোর্টে মামলা করলো, কোর্টে মামলা করে এখন পর্যন্ত মামলা চলতেছে যতদূর আর কি জানি, ঠিক আছে। তাহলে কষ্ট না এটা? আপনার কাজ হচ্ছে, আপনি এই নামজারি খতিয়ানের কথাই বলতেছিলাম, যে আপনার কাজ হচ্ছে কি নামজারি করা, জরুরি ভিত্তিতে জমি ক্রয়ের পরে নামজারি করা। নামজারি করার পরে যে খতিয়ান হবো ওটা হচ্ছে নামজারি খতিয়ান। আপনার বিআরএস খতিয়ান যতটুকু মূল্যবান, নামজারি খতিয়ান কোনো অংশে কম নয়, কারণ খতিয়ান সৃজন করাটা জরুরি আপনার নিজ নামে জমি কেনার পরে, ঠিক আছে। তার মানে খতিয়ান আমাদের মূলত 2 ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে সার্ভে খতিয়ান আর একটা হচ্ছে নামজারি খতিয়ান। সার্ভে খতিয়ান তাহলে কি? সার্ভে খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান, যেটা সিএস সার্ভের মাধ্যমে হয়েছে, ক্যাডাস্ট্রাল সার্ভে, এটা হচ্ছে সিএস খতিয়ান। আর আরএস খতিয়ান যেটা নাকি পাকিস্তান পিরিয়ডে হইলো, আর বিআরএস মানে বাংলা স্বাধীনোত্তর যেই জরিপ হইলো, বিএস জরিপ, এটার মাধ্যমে যে খতিয়ান হয়েছে এটা হচ্ছে বিআরএস খতিয়ান। আর যেটা বিআরএস এর পরবর্তীতে আমরা জমি ক্রয় বিক্রয়ের ফলে নামজারির ফলে যে খতিয়ান আমরা পাই, এটা হচ্ছে কি আমাদের নামজারি খতিয়ান বা খারিজি খতিয়ান, অনেকে অনেক নাম বলে থাকেন, ঠিক আছে। নামজারি খতিয়ান, খতিয়ানটা আপনার কাছে সংরক্ষণ করা জরুরি। জমির দলিল যতটুকু গুরুত্বপূর্ণ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি দলিল যদি আপনার দেখা গেছে যে আপনার হারায়া যায়, আপনি এটা আপনি মানে কি কোনো না কোনোভাবে পাইতে পারেন, কিন্তু আপনি যদি নামজারি না করেন তাহলে এটা আপনার জন্য ভবিষ্যতে কি করতে পারে, ভোগান্তির কারণ হইতে পারে। আর সামনে তো আমাদের ডিজিটাল সার্ভে আসতেছে, ডিজিটাল সার্ভেতে নামজারি হচ্ছে কি ফার্স্ট প্রায়োরিটি, নামজারি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। অতএব আমি প্রত্যেককে উৎসাহিত করব যে আপনার কাজ হচ্ছে আপনি অবশ্যই নামজারি করে আপনার জমিটা আপনার নিজ নামে আলাদা খতিয়ান খুলে খতিয়ানটা আপনার কাছে সংরক্ষণ করবেন। এবং কি জমির যে সিএস খতিয়ান, আরওয়ার খতিয়ান, বিআরএস খতিয়ান, নামজারি খতিয়ান, 3টা খতিয়ান 4টা খতিয়ানই আপনি আপনার কাছে কি করবেন, সংরক্ষণ করবেন। সংরক্ষণ যদি না করতে পারেন ভবিষ্যতে কি হইতে পারে, আপনি হয়তো মারা গেলে আপনার সন্তানের জন্য ভোগান্তির কারণ হইতে পারে। অনেক মানুষ আছে ল্যান্ডলর্ড বা জমির মালিক আছে যারা নাকি জমি সম্পর্কে খুব ভালো জানে, কিন্তু তার সন্তানেরা জানে না। কারণ কি? সন্তান দেশে জানায় নাই, ঠিক আছে, এটা আসলে তার দায়, ঠিক আছে, তার সন্তানের দায় না, তার দায়। এবং কি বাপ ওই গার্জিয়ানের দায়ের কারণে কি হচ্ছে, এখন ছেলে মেয়ে কি করতেছে, জমি নিয়ে ভোগান্তিতে আছে, ঠিক আছে। ধন্যবাদ, সংক্ষিপ্ত আলোচনা করলাম, ঠিক আছে। এখানে ভুলভ্রান্তি হইতে পারে, তো ভুলভ্রান্তি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ বারবারই বলতেছি যে জমি সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত। আমরা আর কি যতটুকু জানি, আমরা যে খুব বেশি জানি বিষয়টা এরকম না, কিন্তু আমরা যেহেতু ল্যান্ডের সাথে জড়িত, তার মানে জমি সম্পর্কে মানুষকে জানানোটা আমাদেরকে একটা নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে, এজন্যই মূলত লাইভে আসা, ঠিক
ঠিক আছে। আর আমি ইনশাল্লাহ সহযোগিতা করব যে আপনি নিজে জানেন, ঠিক আছে, অন্যকে জানার জন্য সুযোগ করেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা নাকি জানবে তাদের কাছে, প্রত্যেকের কাছে বলি যে একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।